এইটা হচ্ছে মূল ফটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের। তো সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে। আমরা বাকেরগঞ্জ উপজেলা থেকে সদর উপজেলা বরিশালে ঢুকতেছি। ভ্যানিশ অফ দ্য ইস্ট, প্রাচ্যের ভ্যানিশ, বরিশাল সিটি কর্পোরেশন। খুব সুন্দর করছে এই গেটটা। ভাই দেয়া লাগবে, পুরা রেইনকোট খোলা লাগবে ভাই। মাশাআল্লাহ, সামনে তো অনেকগুলা পাখি। সব কি ঘুঘু? ওরে বাবা রে, ও হো হো, তুমি খেয়ে ফেলবা বাবা। আমাকে ও যে ওখানে যেতে পারবে, যেতে মন যাচ্ছে। তারপরে এই দাঁড়া। হ্যাঁ, কিরকম পারো সাঁতার? একটু তুমি ডলারে উঠতে চাও? কবে এটা বলো? দেখি কবে উঠানো যায়। তুমি কি ঘুরতে পছন্দ করো? হ্যাঁ। তুমি সারা পৃথিবী ঘুরতে চাও? সারা বাংলাদেশ, সারা পৃথিবী, সব জায়গায় ঘুরতে চাও? হ্যাঁ, একলাই ঘুরবা না বাবাকে নিয়ে ঘুরবা? তোমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে। আমি নিজে একটা বোম ফুটাইছি। এতে কোনো কিছুই হবে না। আমি মাছ খেয়ে দিছি তো, এর জন্য কিছুই হবে না। আর এটা আমি তোর এরকম এখানে দিছি, এই জন্য এটা করছে। গরু ছাগলে যত ঘাস খেতে মন যাবে তত ঘাসই খেতে পারবে। এখন তো সচরাচর এগুলো দেখাই যায় না ওমর সেলিম, কি? এই কলগুলা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফজরের পরপর রওনা দেওয়ার কথা 5টার দিকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে। বাট ফজরের নামাজের পরই হঠাৎ করে অনেক বৃষ্টি নামলো। তো তারপর একটু হালকা নাস্তা খেয়ে ব্যাগ গুছিয়ে রওনা দিতে দিতে বৃষ্টি একটু কমতে কমতে 6টা বেজে গেছে। তো 6টার দিকে আমি রওনা দিয়েছি, এখন 6টা 12 বাজে। গ্রামীণ সবুজ, বৃষ্টির পরপর এরকম একটা ভিউ। এই ধরনের রাস্তায় আসলে বাইক চালানোর শান্তি আলাদা। সো বৃষ্টির পরপর এইরকম সকালবেলা ঠান্ডা আবহাওয়াতে বাইক চালাতে ভালোই লাগে। তার উপরে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ রাস্তা। সো ডান পাশেই যে একটা নদী, সকালবেলা চমৎকার লাগতেছে নদীটাকে। এই নদীর উপরে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হচ্ছে গোমা ব্রিজ। সো আপনাদেরকে দেখাবো আমি ব্রিজটা। বেশ দৃষ্টিনন্দন একটা ব্রিজ। সো এরকম স্নিগ্ধ আবহাওয়াতে সকালে বাইক চালাতে কার না ভালো লাগে। শহুরে কোলাহল নেই, নিরিবিলি পাখির ডাক, কিচিরমিচির শব্দ। সো এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজ দিয়েই যাব। ব্রিজের নিচ দিয়ে রাস্তা যেটা, সেটা দিয়ে আমি আসছি। সো ভিউটা জাস্ট দেখেন, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। আসলে এই প্রকৃতির জন্যই এই গ্রাম বাংলা এত ভালো লাগে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর যদি বৃষ্টির সিজন হয় তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ লাগে আসলে। তো আমরা চলে আসছি যেই ব্রিজটার কথা বলতেছিলাম, এটা গোমা সেতু। এখান থেকে বরিশাল শহর প্রায় 30 কিলোমিটার প্লাস। আমি ভোলা রোড হয়ে, তারপর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি হয়ে, কবুতর অনেকগুলা। সো নদীটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা শাখা নদী, বাট তারপরও বেশ বড়। আর এখানে আগে ফেরি চলতো, এখন হচ্ছে রিসেন্টলি এখানে ব্রিজটা হয়েছে, বেশি দিন হয়নি। এদিকের মানুষের কাছে এটা খুব পপুলার। যেমন আমরা ঢাকাতে কোনো একটা ব্রিজ বা নদী পেলে যেমন ঘুরতে চলে যাই, এদিকের মানুষজন ওইভাবে তো তাদেরকে ইন্টারেস্ট ফিল করায় না। বাট তারপরও যখন একটু এদিক সেদিক যেতে ইচ্ছা করে তখন তারা ব্রিজটায় আসে। বিকেলবেলা মানুষ হয় ব্রিজটায়। আর এইখান থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তাটা মোটামুটি ভালোই। ঘুঘু পাখি উড়ে গেল সামনে দিয়ে মাত্র। চরকাউয়া এখান থেকে 15 কিলোমিটার। সো ভিউটা জাস্ট দেখেন, অসাধারণ।
এই রাস্তা দিয়ে 2 দিন আগে আমি আসছিলাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাতের 2:30টার দিকে। রাস্তা হালকা হালকা ভিজা আছে এদিকে, যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, একটু সাবধানে রাইড করতে হবে। তো আমি ফজরের পরপর রওনা দিতে চেয়েছিলাম। একে তো অফিসে যাব, অফিস ধরতে হবে, পাশাপাশি যেটা হয় রাতে অথবা খুব ভোরে রওনা দিলে দেখা যায় রাস্তায় মানুষজন চলাচল কম থাকে, থ্রি হুইলারগুলো হাইওয়েতে কম পাওয়া যায় এবং স্বাচ্ছন্দ্যে রাইড করা যায়, জ্যামও কম থাকে। সো এখন কিছু করার নেই, বৃষ্টি আসছিল দেখে একটু লেট করে বের হতে হয়েছে। 6টা বেজে গেছিলো, এখন 6টা 26 বাজে। সো যতটুকু আগানো যায় বরিশাল হাইওয়েতে, যতটুকু সকাল সকাল কাভার করতে পারি, ব্রেক একটু কম দিব, যতটুকু আগানো যেতে পারে চেষ্টা করব। দরকার হলে 8টা 9টার পরে গিয়ে আমি ব্রেক দেওয়া শুরু করব আর কি। তার আগে একটু কম ব্রেক দিয়ে আগানোর চেষ্টা করব। সো এই রাস্তাটাও আসলে খুব সুন্দর, দুইদিকে গাছপালা। এই ধরনের রাস্তায় আসলে রাইড করতে খুবই ভালো লাগে। হঠাৎ করে কুকুর বা মানুষ দৌড় না দিলেই হয় আর কি। আরও অনেকগুলো পাখি দেখতেছি, কি অবস্থা এদের! বাবা, এরা তো নড়ে চড়েও না। ঢাকার পাখি হইলে তো অনেক দূর থেকেই উড়াল দিয়ে চলে যেত। শালিক পাখি এগুলা, বিভিন্ন টাইপের পাখি দেখলাম সকালবেলা রওনা দেওয়াতে। শালিক, ঘুঘু, আর পানকেরু নাকি একটা পাখির নাম আছে, মানে একটু আনকমন, এটা সহজে দেখা যায় না এবং দেশে প্রায় বিলুপ্তর পথে। ওই ধরনের একটা পাখি চোখে পড়ছে, যদিও আমি তখন ক্যামেরাটা অফ রাখছিলাম। অনেক ভাইয়ের ব্লগে আমি দেখছিলাম ওই পাখিটার শ্যুট নেওয়ার জন্য উনি অনেক দূর পর্যন্ত গিয়ে শ্যুট নিয়েছিল। তো সৌভাগ্যবশত ওই ধরনের একটা পাখি দেখার সুযোগ হয়েছে, বাট আপনাদেরকে দেখাতে পারতেছি না, তখন ক্যামেরাটা অফ ছিল। মাশাআল্লাহ, সামনে তো অনেকগুলো পাখি, সব কি ঘুঘু? ওরে বাবা রে, ও হো। তো সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, আমরা বাকেরগঞ্জ উপজেলা থেকে সদর উপজেলা বরিশালে ঢুকতেছি। সো এই যে রুটটা, এই রুটটায় যেতে হয় ভোলা সড়কের উপর দিয়ে। ভোলার যে রাস্তাটা গিয়েছে আর কি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে, ওই রাস্তাটা ধরে তারপর বরিশাল শহরের দিকে যেতে হয় বরিশাল ইউনিভার্সিটি হয়ে। তো চমৎকার একটা রাস্তা, সকাল সকাল একেবারে খালি, স্নিগ্ধ আবহাওয়া। বৃষ্টির পর যেমনটা থাকে একটা স্মেল আছে, একটা ভালো স্মেল আছে, যেটা কিনা আমরা শহরে পাই না। গাছ থেকে একটা ফ্রেশ স্মেল, অক্সিজেন আসতেছে, বুক ভরে শ্বাস নেওয়ার যে একটা বিষয় থাকে না, ওই রকম টাইপের এরিয়া বলা যায় আর কি। এইখানের অক্সিজেনটাই ডিফারেন্ট। সো আপনি যখন এখানে অক্সিজেনটা নেবেন, আপনার অনুভূতিটাই অন্যরকম লাগবে। তো গ্রাম বাংলার অনেক ড্রব্যাক থাকতে পারে, বাট পজিটিভ সাইড যেগুলো, এগুলো আসলে লাইফ সেভিং এবং সহজ সরল জীবনের জন্য যেমনটা হওয়া উচিত। সো এই যে ডানে গেলে, ডানের রোডটা ভোলার। খুলনা এখান থেকে 124 কিলোমিটার, পটুয়াখালী 42 কিলোমিটার, বরিশাল শহর 11 কিলোমিটার। সো আমি যেটা বলেছিলাম এর আগে একবার, যে বরিশাল থেকে কিন্তু বাগেরহাট যাওয়া যায়। সো বাগেরহাট থেকে খুলনাও যেতে পারবেন। তো আমরা যে এইখানে চত্বরটা দেখতেছি, সোজা গেলে চরকাউয়া, বরিশাল লঞ্চঘাট থেকে চরকাউয়া ঘাট হয়ে দিক দিয়ে যে আসা যায়। আর এই বামে ঢুকে গেলাম, বামে আপনার ভোলা রোড। সুবহানাল্লাহ, রাস্তাটা দেখেন জাস্ট, অসাধারণ একটা রোড। আমি এই রোডটার কথা প্রায় বলি, যতবারই আসি আর কি ভালো লাগে। রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে এই সিজনের আগে আরেকটু বেটার ছিল। তো এই সিজনে আমি অলরেডি 3বার আসছি, বৃষ্টি হওয়াতে আরেকটু ভাঙছে। বাট রাস্তাটা প্রপারলি যদি আরও স্মুথ থাকতো, তাহলে যে আরও বেশি ভালো লাগতো এই রোডটায় রাইড করে।
সকালবেলা 6:42 বাজে, এখনও ভালোভাবে রোদ উঠে নাই। রোদ থাকলে এই জায়গাটা আবার অন্যরকম সুন্দর। সো একটা আলো ছায়ার যে খেলা, এইটা আসলে তখন ভালোভাবে ফিল করা যায়। কারণ গাছের যে ঘনত্ব, গাছের পাতার যে ঘনত্ব, এর জন্য ভালোভাবে হচ্ছে সূর্যের আলো ঢুকতে পারে না। সো কিছু জায়গায় ছায়া থাকে, কিছু জায়গায় আলো থাকে, অন্যরকম একটা ভিউ আসলে তখন পাওয়া যায়। বাট এখনও ভালো লাগতেছে। বরিশালে যারা আসেন বা বরিশালে যারা থাকেন, এই দিকটা না আসা হলে আসতে পারেন। আমার মনে হয় যে আপনারা আশাহত হবেন না। এই রোডটা বিশেষ করে এরকম বাইক রাইড বা রিক্সা রাইড, এগুলো তো বেশি ভালো লাগবে। কার ড্রাইভও ভালো লাগবে, বাট ওপেন যেমন এই যে রিক্সা দিয়ে আসতেছে মানুষ, এরকম রিক্সা রাইড করতে খুবই ভালো লাগবে। পরন্ত বিকেলে হচ্ছে যে আসতে পারেন এখানে। সামনে তো ঘটনা কি, পাহারা দিচ্ছে নাকি রাস্তা, 3জন বড় ভাই দাঁড়ায় আছে, আমি সাইড দিয়ে চলে যাই। এখানের অনুভূতিটা হচ্ছে যে রাস্তা এবং হচ্ছে যে এর পরিবেশ আমাকে স্বাগতম জানাচ্ছে আর কি। ভিউটা দেখেন, এটা সম্ভবত মূল ফটক না, বেশ সুন্দর। এটা হচ্ছে অনেকটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে কালার কম্বিনেশন, কিছুটা ওই রকম। এইটা হচ্ছে মূল ফটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের। সো বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরেই যেই সেতুটা পড়ে, এটা দপদপিয়া সেতু। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল। সো বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরেই এই সেতুটা হচ্ছে দপদপিয়া সেতু। এটা কীর্তনখোলা নদীর উপরে হচ্ছে অবস্থিত। সেতুর অবস্থা, সেতুটা সুন্দর, বাট হচ্ছে যে সেতুর রাস্তার কন্ডিশন ভালো না। সেতু থেকে ভিউটা এমনিতে সুন্দর। এখান থেকে বরিশালের লঞ্চ ঘাটটা দেখা যায়। ক্যামেরায় হয়তো আসবে না কারণ বেশ দূরে। বরিশাল শহরেরও কিছু অংশ হচ্ছে সেতুর উপর থেকে দেখা যায়। এখানে মাঝে মাঝে এই মানুষজন দেখি আসে বিকেলের দিকে, বাইক থামায়, দাঁড়ায় হচ্ছে যে দেখার জন্য এখানে সৌন্দর্য। ছোট কিছু লাইটার জাহাজও আছে। তো ভ্যানিশ অফ দ্য ইস্ট, প্রাচ্যের ভ্যানিশ, বরিশাল সিটি কর্পোরেশন খুব সুন্দর করছে এই গেটটা। ভাই দেয়া লাগবে, পুরা রেইনকোট খোলা লাগবে ভাই। তো আমরা বরিশাল শহরে আছি। এখানে একটা সুন্দর লেক আছে, লেকটার নামটা ঠিক মনে আসতেছে না আমার। এটা মূল শহর না, আমি যতটুকু জানি, আমি দেখেছিলাম আর কি, নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বিএম কলেজ হয়ে ভিতরের দিকে একটা জায়গা আছে, জায়গাটার নাম সঠিক আমি জানি না। এটা হচ্ছে লঞ্চ ঘাটের দিকে যাওয়ার সময়। ওই জায়গাটা বেশ ডেভেলপড আমার কাছে মনে হয়েছে। ওখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে সব কিছুই আছে। আমি ওখানে স্টেসি, ইয়োলো, আরও কিছু ভালো ভালো ব্র্যান্ডের শোরুমও দেখলাম। যেহেতু একসময় ক্লথিং ব্র্যান্ডের ছিলাম, সো এই শোরুমগুলো দেখলে আসলে বুঝতে পারি যে কোন জায়গাটা কীরকম ডেভেলপ। কারণ এই ধরনের শোরুমগুলো সচরাচর বেশ প্রমিনেন্ট স্পেস ছাড়া এগুলো হচ্ছে যে দেয় না। সো আমরা নতুল্লাবাদ বাস স্ট্যান্ড চলে আসছি। এইখানেই মূলত ঢাকার সব বাসগুলো এখান থেকেই ছাড়ে, এবং আপনি যখন ঢাকা থেকে আসবেন বরিশাল আসার পর এখানে আপনাকে, কিও মামা,
এখানে আপনাকে নামায় দিবে আর কি। আর এখান থেকে লঞ্চ ঘাটক আছে, 20 টাকা সম্ভবত হচ্ছে যে অটোতে নেয়। সকালবেলা 7টা বাজে, এখন সব বাসগুলো ছাড়বে ঢাকার উদ্দেশ্যে, এই জন্য এখানে একটু ব্যস্ততা বেশি দেখা যাচ্ছে। থ্রি হুইলার তো এত সকালবেলা এত থ্রি হুইলার হলে কিভাবে হয়? আরও 1-1.5 ঘন্টা আগে রওনা দিতে পারলে আমার জন্য একটু সুবিধা হতো। যাই হোক, আল্লাহ ভরসা। এদের সমস্যা হচ্ছে, এদের দেখেন লুকিং গ্লাসই নেই। এরা ডানে বামে কে আসতেছে না আসতেছে দেখার কোনো সময় নেই এদের। তো রাস্তায় চলাচলের সময় আসলে নিজের থেকেই খুব সাবধানে চলতে হবে। কে কি করতেছে না করতেছে সেটা না দেখে নিজে সাবধানে না চললে সমস্যা। এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় নিজে সাবধানে চললেও অন্য কেউ এসে আসলে ঝামেলা করতে পারে। এজন্য সাবধানে চলার পাশাপাশি সৃষ্টিকর্তার নাম নিয়ে যানবাহনের দোয়া পড়ে তারপর হচ্ছে যে সবসময় রওনা দেওয়া উচিত। আমি চেষ্টা করি মনে রাখার, মাঝে মাঝে শয়তান ভুলিয়ে দেয়, বাট সবসময় হচ্ছে চেষ্টা করি যানবাহনের দোয়া পড়ে তারপর হচ্ছে বাসা থেকে বাইকে করে বের হওয়ার জন্য, বা যে কোনো জায়গায় বাইক ছাড়াও যাওয়ার সময় আমি চেষ্টা করি যানবাহনের বা বাইরে যাওয়ার দোয়া পড়ে বের হতে। কারণ নিজের সেফটির পাশাপাশি আল্লাহর উপর ভরসা তো রাখতে হবে আসলে আমাদের। তো বরিশাল শহরটা ছেড়ে আসলাম। এই রাস্তা তো জঘন্য আসলে, অল্প ভালো আবার ভাঙ্গা, একটু ভালো আবার ভাঙ্গা, এরকমই চলে। এখন বাজে 7টা 4। আমি আসছি অলমোস্ট 40 কিলোমিটার। যে 40 কিলোমিটার আসি, এই 40 কিলোমিটার গ্রামীণ রাস্তা সহ ছিল, এই জন্য 1 ঘন্টার হিসাবে ডিস্টেন্স কাভার হয়েছে কম। তো ডানে হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ, এটা শহর থেকে 7-8 কিলোমিটার পরে। এই হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ, এটা মূল ফটক। বেশ সুন্দর, এবং হচ্ছে যে অনেকগুলো মাঠ আছে বিশাল বড় বড়। এটার কয়েকটা গেট আছে, এইখানে আরেকটা গেট দেখা যাচ্ছে ডানে। সো সোজা হচ্ছে বরিশাল এয়ারপোর্ট। বরিশাল এয়ারপোর্টটা বরিশাল শহর থেকে একটু দূরেই পড়ে গেছে, এটা আসলে একটা সমস্যা। তো আপনি ইমার্জেন্সি কারণে তাড়াতাড়ি আসার জন্য যদি এয়ারেও আসেন, আবার দেখা যাবে এখান থেকে শহর পর্যন্ত যেতে একটা সময় লাগবে। আর যাদের বাড়ি হচ্ছে শহর থেকে আরও দূরে, তাদের জন্য তো আসলে আরও কষ্ট। তো আপনার টাইমটা সেভ হবে, হবে না যে তা না, কিন্তু অত বেশি একটা সেভ হবে না আর কি। এয়ারপোর্টটা একটু বেশি বাহিরে পড়ে গেছে শহর থেকে। সামনে যে সেতুটা দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর সেতু। উনি সম্ভবত বীর শ্রেষ্ঠ, সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই। তো ওনার নামে নামকরণ করা হয়েছে এই সেতুটা। এবং এই সেতু থেকে নদীর যে ভিউটা, নদীর ভিউটাও খুব সুন্দর, বেশ সুন্দর শান্ত একটা নদী। নদী তো আসলে কখনোই শান্ত হয় না, বাট রূপে আর কি শান্ত দেখা যাচ্ছে। এবং এই সেতুর দুই পাশের ভিউটাও খুব সুন্দর, প্রচুর গাছ। বরিশাল থেকে ভাঙা রুটের এই দিকটা, বরিশাল এয়ারপোর্টের পরের এই রাস্তাটা একটু বেটার। এরপরে আবার উজিরপুরের পর থেকে দেখা যায় যে প্রচুর ভাঙ্গা রাস্তায়। আর এই যে সেতুটা, আমরা তো একটু আগে ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর সেতু পার হয়ে আসছিলাম, এইটা সম্ভবত
ক্যাপ্টেন এম এ জলিল সেতু, যতটুকু আমার মনে পড়ে। আর এই নদীর নামটাও খুব সুন্দর, সন্ধ্যা নদী। নদীর ভিউটাও সুন্দর। ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর সেতুর যে নদীটা, ওই নদীর নামটা আমি জানি না, বাট ওই নদীটা আর এই নদীটা দেখতে অনেকটা একই রকম। বরিশালের চারপাশে আসলে প্রচুর নদী নালা খাল বিল জালের মতো ছড়িয়ে আছে একেবারে। আমি যেখানে গিয়েছিলাম ওখানেও নদী, প্রচুর খাল। বরিশাল শহর থেকে আসার সময়, এটা হচ্ছে উজিরপুরের পরে, এই রোডটা মারাত্মক সুন্দর। সো রোড দেখে মনে হয় যে রোড ওয়েলকাম জানাচ্ছে। রোড এবং হচ্ছে দুই পাশের গাছপালা দেখে মনে হয় যেন গাছপালা এবং রাস্তা আমাকে ওয়েলকাম জানাচ্ছে। সো আপনারা যখন আসবেন আপনাদের কাছে এরকমই ফিল হবে। এই রাস্তাটাও ভালো, ভাঙ্গা নেই তেমন। আমি এই বিআরটিসি বাসটার পিছে পিছে একটু চালাবো। বরিশালের এই রুটে হচ্ছে হাইওয়ে পুলিশ থাকে এবং হচ্ছে স্পিড গান ইউজ করে, ওরা মামলা দেয়। এর আগে হচ্ছে আমি মাত্র 70 স্পিডে চালানোর জন্য 2500 টাকা জরিমানা দিয়েছিলাম। ওই জরিমানা দিতে চাই না। একটা হাইওয়েতে 50, সেই হাইওয়েতে স্পিড লিমিট হচ্ছে 50। এইভাবে কি আসলে চালানো যায় কি না আপনারাই বলেন। বাসগুলো যেভাবে ওভারটেক করে, 50-এর চালানো আদৌ সম্ভব? বরিশালে কিন্তু সনাতন ধর্মীদের বেশ ভালোই চোখে পড়ে। ইভেন আমি যেখানে গিয়েছিলাম বাকেরগঞ্জ, ওখানেও একটা গ্রামে দেখলাম, গ্রামের বাজারে বেশ ভালো পরিমাণ সনাতন ধর্মীদের দোকানপাট আছে, ওনারা আছে। এই মাত্রই পিছে যে জায়গাটা ফেলে আসছি, এইখানে লাস্টবার হচ্ছে 2500 টাকার মামলা খেয়েছিলাম স্পিডের জন্য। বেশি ছিল না, 73। আমি স্পিড রিলেটেড একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, বাংলাদেশের হাইওয়েতে স্পিড লিমিট বাইকের জন্য কত। সো এই হাইওয়েতে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা হাইওয়েতে বাইকের স্পিড লিমিট মাত্র 50। তো এটা খুবই হাস্যকর, বাট হচ্ছে যে মানে এটা রিয়েলিটি আর কি। শুধুমাত্র এই হাইওয়ে না, পুরো বাংলাদেশে এক্সপ্রেসওয়ে বাদে যত হাইওয়ে আছে বাইকের স্পিড লিমিট 50। দেখেন আমি 63-তে চালাচ্ছি এখন, সামনে একটা 3 হুইলার চালাচ্ছে। 3 হুইলার কিন্তু কমপ্লিটলি নিষিদ্ধ বাংলাদেশে। ওর স্পিডই হচ্ছে 60-এর বেশি বা 60 বলা যায়। সেইখানে হচ্ছে যে বাইকের গতি কিভাবে হচ্ছে 50 নির্ধারণ করে আমি জানি না। একে তো নিষিদ্ধ, এই যে অটো চলতেছে, নিষিদ্ধ গাড়ি চলে, সেটা নিয়ে সমস্যা নেই। এইসব গতি নিয়ে হচ্ছে যে হুটহাট ধরবে, মামলা দিবে, এই হচ্ছে অবস্থা আর কি। তো এইটা নিয়ে আসলে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদেরকে এই 3 হুইলার আদার্স যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে স্ট্রিক্ট হতে হবে আরও। আর বাইকের ক্ষেত্রে স্পিড লিমিট আমি বলতেছি না যে 100 দিয়ে দেন একেবারে, বাট একটা মিনিমাম ডিসেন্ট স্পিড 70 বা 80 এরকম ম্যাক্সিমাম লিমিট রাখা উচিত। নয়তো দেখা যায় বাসগুলো কিন্তু অনেক জোরে চলে এবং পিছন থেকে এসে হিট করার একটা পসিবিলিটি থাকে। মাদারীপুর ঢুকে গেলাম। ঘুরঘাটা, এইটার আগ পর্যন্তই হচ্ছে বরিশালের সড়ক, বা এটার পর থেকে বরিশালের সড়ক শুরু হয়, এরপরে মাদারীপুর শুরু হয়। কালকিনি ডানে, ঢাসার হচ্ছে বামে। আমি আছি এখন মাদারীপুর হাইওয়েতে। সামনে একটা ইউনিক বাস। দেখেন রাস্তা হচ্ছে ডিভাইডার বিহীন এবং এরকম একটা হাইওয়েতে 3 হুইলার অহরহ চলতেছে। তো বাস যখন আসলে আরেকটা বাসকে ওভারটেক করবে বা অন্য কোনো যানবাহনকে ওভারটেক করবে, এই দেখেন স্লো করে দিল। যে ডান পাশ দিয়ে একটা বাস আসছে, যেতে পারে নাই, সামনে হচ্ছে একটা ভ্যান আছে।
এই যে কি বলবো, কাকে বলবো, বাসটা কিন্তু এই যে থ্রি হুইলারের জন্য ওভারটেক করতে পারতেছে না। এই যে এখন থ্রি হুইলার, তারপরও সামনে আরেকটা আছে, দেখেন অবস্থাটা। আমি একটু টান দেই, মামাকে ওভারটেক করতে পারি কিনা দেখি। ইউনিক তো আমার পিছু ছাড়তেছে না, পিছে পিছেই আছে। এই রাস্তাটা একটু ভালো, এই জন্য টানতে পারতেছি। তো বরিশালের সব রাস্তায় মোটামুটি ভাঙ্গা। মাদারীপুর ডানে, ডানে গেলে হচ্ছে মাদারীপুর। রাস্তা যেমন তেমন, রাস্তার ভিউ কিন্তু সুন্দর। সো আমরা 6টায় রওনা দিয়েছিলাম, এখন বাজে 8টা 9 এবং এর ভিতরে চলে আসছি 90 কিলোমিটার। 2 ঘন্টায় 90 কিলোমিটার পার হয়েছি, এটা খুব বেশি না। আবার রাস্তা যেই কন্ডিশন, 90 কিলোমিটার যতটুকু চালাইছি এর ভিতরে গ্রামীণ রোড ছিল অনেকটুকু। তো সব কিছু মিলে কনস্ট্যান্ট চালানোর কারণে এতটুকু আসতে পারছি, নয়তো এতটুকু আসতে পারতাম না। এই রোডে আবার পুলিশ বা স্পিড গান আছে কিনা কে জানে। রোডটা অনেক চিকন, সো আমি যে 50-60-এ চালাবো, হাইওয়ে বাসগুলা আসলে এই রোডে 80+ টানে। সেক্ষেত্রে কিন্তু একটা রাস্তার কি অবস্থা রে ভাই, ভাঙ্গা রাস্তা। সাইড দিয়ে দিলাম ইউনিক মামুকে। দেখছেন কিভাবে গাড়ি দাঁড়ায় থাকে, কিভাবে ওভারটেক করতে হয় এদের। গোপালগঞ্জ 54 কিলোমিটার, সো বামে গোপালগঞ্জ, বাম দিয়ে গোপালগঞ্জ যাওয়া যায় আর কি। অবস্থাটাতে মামু সানগ্লাস পরে একেবারে, আরে আখ ভাঙ্গা 37 কিলোমিটার। সো ইটস টাইম ফর এ শর্ট ব্রেক। প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি চালিয়ে ফেললাম। একটা নিরিবিলি টঙের দোকান দেখে ছোটোখাটো একটা ব্রেক দিব, ভালো একটা জায়গা দেখে। দেখেন অবস্থা, মনে হবে এটা একটা হাইওয়ে। ডানে গেলে মাদারীপুর এবং হচ্ছে শরীয়তপুর, সোজা ঢাকা। টেকেরহাট 16 কিলোমিটার, পদ্মা সেতু 66 কিলোমিটার। বাইকের সুবিধাটাই হচ্ছে এটা, নিজের মন মতো যেখানে ইচ্ছা ব্রেক নেওয়া যায়। পারফেক্ট লোকেশন তো পাই নাই, বাট যতটুকু হয় আর কি। অনেকক্ষণ ধরে চালাচ্ছি, একটু ব্রেক দরকার এখন। হাইওয়ের পাশেই। স্লো ব্রেক দিলাম, রেইনকোট পরা ছিল, রেইনকোট খুললাম, উইন্ড ব্রেকারটা পরলাম, একটু চা খেলাম। 20-25 মিনিট একটু ব্রেকের পর আবার চলতে শুরু করছি। 9টা বাজে, 3 ঘন্টা হয়ে গেছে রওনা দিছি। ভাঙ্গা এখান থেকে সম্ভবত 30 কিলোমিটার। সামনে টেকেরহাট, টেকেরহাট থেকে পরে ভাঙ্গা, এরপর ইনশাল্লাহ এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে রওনা দিব। রাস্তায় গরু, ছাগল, কুকুর আর হচ্ছে মানুষ, এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। রাস্তা পারাপার যখন হয় দূর থেকে খেয়াল রাখতে হবে। এর ভিতরে পাগলও আছে, তো যারা পাগল তাদের হিসাব তো আলাদা, তারা অসুস্থ।
কিন্তু সুস্থ মানুষও অনেক সময় পাগলের মতো করে। সো ওই সব সুস্থ কিন্তু পাগলের মতো আচরণ যারা করে তাদের থেকে বেশি সাবধান থাকতে হবে। কারণ পাগল হচ্ছে মাঝখান দিয়ে হাঁটলেও ওরা হচ্ছে নিজের গতিতেই থাকে আর কি, হুট করে দৌড় দিবে না। কিন্তু সাধারণ মানুষ দেখা যায় যারা রাস্তা পারাপার হয়, চলতেছে চলতেছে ডানে বামে দেখার খবর নাই, হুট করে হচ্ছে যে এরা দৌড় দিয়ে দেয়। তো তখন হচ্ছে আরেক সমস্যা, হুট করে দৌড় দিয়ে দেয়, হুট করে দাঁড়িয়ে যায়। তো এদেরকে নিয়ে আসলে ঝামেলাটা আরও বেশি। হাট সেতুতে চলে আসছি। রাতে যে ঢাকা থেকে নাইট রাইড করে বরিশাল যে গিয়েছিলাম তখনকার তো ভিডিও দেখেছেন, একদম ফাঁকা ছিল। আর এখন সকাল 9:15 বাজে, বেশ ভালোই ব্যস্ততা দেখা যাচ্ছে। এইখানে মাঝে মাঝে লম্বা জ্যামও লেগে যায়। রাস্তা কিন্তু বেশি সুবিধার না এই টেকের হাটের পর থেকে ভাঙ্গা পর্যন্ত। বরিশালের রাস্তা তো আসলে কোনো দিকেই সুবিধার না। ভাঙ্গা থেকে বরিশাল পুরো রাস্তায় বিভিন্ন জায়গায় ভাঙ্গা। গ্রিন লাইন, সবচেয়ে পচা গ্রিন লাইন যেটা আছে, গ্রিন লাইনের একবার ওল্ডেস্ট, ওইটা দিয়ে রাখছে বরিশাল রুটে। ভালো গ্রিন লাইন তো আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত, থাকতে পারে বাট কম আর কি। সাকুরা, ওই কি ডান্স করতেছে বাসটা। এনা এনা হালকা করে একটু চোখ রাঙাইলো আমাকে, সাইড দিয়ে দিলাম, বড় ভাই মানুষ। এই যে দেখেন, ডিভাইডার না থাকলে যা অবস্থাটা হয় আর কি, ওভারটেক করবে, ওভারটেকিংয়ের সময় আপনাকে চিপায় যাইতে হবে সাইড দেওয়ার জন্য, এভাবেই চলে। তো বরিশাল রুটে আসলে ভাঙার পরে তো এক টান দিলে ঢাকা চলে যাওয়া যায়, এই জন্য ব্রেক যা দেওয়ার ভাঙার আগে এই টেকের হাটের পরেই বাসগুলো, হাইওয়ে বাসগুলো বিরতি দিয়ে থাকে। বরিশাল থেকে ভাঙ্গা মোটামুটি হচ্ছে 90 কিলোমিটারের কাছাকাছি। আর রাস্তাটা যেহেতু কোনো ডিভাইডার নেই, 2 লেনের রাস্তা, এই জন্য বেশি টানাও যায় না। তো এখানে মোটামুটি বাসগুলোর 2 থেকে 3 ঘন্টা ক্ষেত্র বিশেষের সময় লাগে বরিশাল থেকে ভাঙ্গা আসতে। তো এই জন্য এই জায়গাটাতেই ব্রেকটা বেশি দেওয়া হয়। ভাঙ্গার কাছাকাছি চলে আসছি, সামনে রেল ক্রসিং ভাঙ্গার, এবং এরপরই ভাঙ্গা হয়ে এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব ইনশাল্লাহ। বাজে 9:33। চলে আসছি ভাঙ্গা রেল ক্রসিংয়ে। তো আমি যেহেতু সিটির দিকে ঢুকবো এখন, এই জন্য ফগলেটটা খুলে ফেলতেছি। 8 নাম্বারটা নাই না? ঢাকা 74, মুন্সিগঞ্জ 47, নারায়ণগঞ্জ 79, গাজীপুর 111 কিলোমিটার এক্সপ্রেসওয়ের শুরু থেকে, ভাঙ্গার পরে এক্সপ্রেসওয়ের টোল প্লাজার এখান থেকে। তো এক্সপ্রেসওয়ের গতিসীমা 80। দূরে দেখলে মনে হয় কি ওইখানে পানি আছে, পানিতে কিন্তু ওইটা আসলে মরিচিকা। বইতে আমরা যেরকম পড়েছিলাম ছোটোবেলায়, মরিচিকাকেই পানির মতো লাগতেছে দেখতে। এনজয় দ্য বিউটি অফ এক্সপ্রেসওয়ে। পিছনে 2টা বাস আসতেছে পরপর। তো হাইওয়েতে আমাদের অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে। আরেকটা ঢুকবে এখন। আরও একটা বাস, একটা প্রাইভেট কার আছে। যাও বাবা, পুরা রাস্তা তোমাকে দিয়ে রাখছি। তো কাজ দিয়ে ঘেসে ওভারটেক করার দরকার থাকে না। রাস্তাটাও অনেক সুন্দর। সুন্দর রাস্তা পেয়েই গতির নেশায় মেতে উঠে অনেকে।
এই যেমন আমার পিছনে দুইটা বাস আসতেছে, আমি 84-তে চালাচ্ছি, এদের স্পিড কত 120 হবে মনে হয়। 110 এরকম হবে। আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি। বেশিক্ষণ লাগে নাই ভাঙ্গা থেকে, অন অ্যাভারেজ 80-তে ধরে চলে আসলাম। কতখানি ঘুরে বাইকের টোলটা দিতে হয়। পারমিশনে ওটা পাইছে আর বাইক ভালো ওই হেড আমি কই চিনি কি আমি তো অর্ডারটা তো 100 টাকা হচ্ছে পদ্মার টোল বাইকের জন্যই। পদ্মা সেতুতে উদ্ভাবনের দিন সম্ভবত ওই দিন রাতে উদ্ভাবন হয়েছে, অনেকেই আসছিল, অনেক উশৃঙ্খল বাইকাররাও আসছিল। তো ওই দিন রাতেই একটা অ্যাক্সিডেন্ট হয় এবং এরপর থেকে দীর্ঘদিন হচ্ছে বাইকারদের জন্য পদ্মা সেতু নিষেধ ছিল। সো অনেক কষ্টে আসলে বাইকাররা ছিল, বিশেষ করে এইদিকে যাদের বাড়ি তাদের জন্য বেশি সমস্যা হয়ে দাঁড়াইছিল। তো পরবর্তীতে বাইকারদের অনেক আন্দোলন, অনেক কিছুর পর পদ্মা সেতু আবার বাইকারদের জন্য খুলে দেয়। তো এখন আমরা বাইক চালাতে পারতেছি। এই যে দেখা যাচ্ছে বিশাল, মাশাআল্লাহ অনেক বড় সেতু, এটা বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, বিশাল। নিচে হচ্ছে নিচ দিয়ে ট্রেনের রাস্তা, ট্রেন চলাচল করে আর উপর দিয়ে গাড়ি চলাচল করে। এটার দৈর্ঘ্য সম্ভবত 6.17 কিলোমিটার মূল সেতুর দৈর্ঘ্য, এবং দুই পারের দৈর্ঘ্য মিলে 8 কিলোমিটার প্লাস, আমার ঠিক এখন মনে আসতেছে না। সো এটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এই সেতু করা, এবং হচ্ছে যে হ্যাঁ, দক্ষিণবঙ্গের মানুষ যারা আছে, ফরিদপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট, এদিকে মূলত যাদের বাড়ি, তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়ে গেছে পদ্মা সেতু হওয়াতে। উত্তাল পদ্মা, বিশাল পদ্মা, এটা আমি দেখছি এভারেজে 80-তে চালালে মোটামুটি 10 মিনিটের মতো লাগে পুরো ইয়েটা শেষ করতে, 8 থেকে 10 মিনিট লাগে। অনেক জায়গায় দেখলাম সার্ভিসের কাজ করতেছে। আমি যতবারই হচ্ছে পদ্মা সেতু দিয়ে ঢাকার দিকে যাই, এই যে সাদা বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে যারা থাকে তাদেরকে নিয়ে আমার হিংসা হয়। যদিও উপরে একটা রেস্টুরেন্ট আছে, মানে এই বিল্ডিং থেকে পদ্মার সেতু এবং হচ্ছে যে নদীর যে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। সো এখানে নদীর যে বাতাস, নদীর বাতাসটা তারা ন্যাচারালি সবসময় পায়। ডানে হচ্ছে রেল সংযোগটা পদ্মা সেতু। ফার্স্ট ব্রেক তো দিয়েছিলাম টেকের হাটের আগে, এইখানে একটা ছোটোখাটো ব্রেক দিব মাওয়াতে। হোটেল টোটেল তো দেখতেছি না, হালকা কিছু খাওয়া দরকার, ক্ষুধা লাগছে। একটু খিচুড়ি আছে, দেখি একটু খিচুড়ি খাই, ক্ষুধা লাগছে। এখানে ভাইয়া ডিম হচ্ছে 70 আর ভর্তা হচ্ছে তোমার 50। ডিম খিচুড়ি দাও। ডিম কি এই ভাজা নাকি? ভর্তা একটু সাথে একটু দাও নাকি ডিমের সাথে? ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খিচুড়ি খেলাম 70 টাকার, আলহামদুলিল্লাহ। ওদের এখানে ভর্তা ছিল কিছু 2-3 পদের, আর হচ্ছে ডিম ছিল। তো এটা পদ্মা সেতু থেকে নেমেই মাওয়ার যে রোডটা, মাওয়ার রোডের পাশেই দেখা যাচ্ছে কিনা, এই যে ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো রওনা দিচ্ছি আবার, বিসমিল্লাহ। তো খিচুড়ি খেয়ে আমি 12:30টার ভিতরে চলে আসি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে অফিসে। 6টা রওনা দিয়েছিলাম বরিশাল থেকে, 240 কিলোমিটারের মতো রাস্তা, আসতে 6 ঘন্টা 30 মিনিটের মতো লেগেছিল, 2টা ব্রেক সহ। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।